আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একজন একটু বলেন, তাহলে আমি শুরু করি। শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাসে আপনাদের যদি মনে থাকে, আমরা যেখানে শেষ করেছিলাম, মানে কালকে আপনাদের সিটি আছে, মেবি কালকে তো 1 তারিখ, কালকে আপনাদের একটা সিটি আছে আমার। আচ্ছা, আপনাদের সিটিটা কয়টা থেকে কয়টা? 9টা থেকে 8টা থেকে 9টা কি? ম্যাডাম। জি, এস ম্যাডাম, 8টা থেকে 9টা। 8টা থেকে 9টা। আচ্ছা, ঠিক আছে। আহ আপনারা এমনি সিটি পরীক্ষা দিচ্ছেন কিভাবে? মানে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে এক একটা টিচারের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন, এমন কি? ইয়েস ম্যাম, এক একজন টিচার আন্ডারে 24 থেকে 26 জন ছাত্র থাকে। 24 থেকে 26 জন? ইয়েস ম্যাডাম, মানে আমাদের তো ওই লিস্টে তাই থাকে। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টে তো আমরা পার টিচারের আন্ডারে 15 জনের বেশি স্টুডেন্ট দেই না। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের ডিপার্টমেন্টের পার্সোনাল ব্যাপার, কোনো সমস্যা নেই, পরীক্ষা হইলেই হবে। আচ্ছা, তো এই আমরা লাস্ট ক্লাসে আর কি যেই পর্যন্ত পড়েছিলাম সেটা ছিল হচ্ছে, আমি বলেছিলাম যে একটা ম্যাথের আগে গিয়ে আমি স্টপ হয়ে গিয়েছিলাম, পাওয়ার ফ্যাক্টর পর্যন্ত পড়েছিলাম, যেটা ছিল কস থিটা। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, বা ওটা আজ গিয়ে আমরা কিভাবে লিড বা ল্যাগ কিভাবে লিখি, সেটা পর্যন্ত পড়িয়ে লাস্ট ক্লাসে স্টপ ছিলাম। এই পর্যন্ত আপনাদের সিটি ছিল, যেটা আপনারা কালকে দিবেন। আজকে যে প্রবলেমটা দেখবেন, বলেছিলাম যে এই প্রবলেমটার সাথেই হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারটা লিঙ্কড করা। সো দ্যাটস ওয়াই ওই প্রবলেমটা আমি স্কিপ করছিলাম, লাস্ট ক্লাসে পড়াইনি, বলেছি যে আচ্ছা ঠিক আছে আজকে পড়ায়, তারপর আমি নতুন চ্যাপ্টারটা শুরু করবো। তো নতুন চ্যাপ্টারটা শুরু করার আগে যেটা করতে হবে, এই ম্যাথটা একটু আমাদেরকে দেখে তারপর নতুন চ্যাপ্টারে যেতে হবে, যে কেন আমরা ওই নতুন চ্যাপ্টারটা পড়বো সেটার জন্য। তো প্রবলেমটা যদি একটু খেয়াল করি, গিভেন বি ইজ ইকুয়াল টু এত, অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে, ইজ অ্যাপ্লাইড টু আ সিরিজ সার্কিট। আচ্ছা, দুইটা ইনফরমেশন পাওয়া গেল, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 110, আর যেটার অ্যাঙ্গেল হচ্ছে কি 0। মানে ভোল্টেজটা যদি দেখি তাহলে ভিএম সাইন ওমেগা টি আকারে যদি লিখি, তাহলে জাস্ট 110 সাইন ওমেগা টি। 0 কথাটার অর্থ হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে 0 প্লাস থিটা, এইভাবে আমরা সাধারণত লিখি। তো যদি আমার থিটার ভ্যালু 0 হয়, দেন 110 অ্যাঙ্গেল করে 0 লেখা যায়, মানে আমরা ইম্পিডেন্সকে যেভাবে লিখি আর কি। ইজ অ্যাপ্লাইড টু আ সিরিজ সার্কিট অফ আর ইজ ইকুয়াল টু 8 ওহম। একটা আরএলসি সার্কিটের মধ্যে অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, যেখানে আর এর ভ্যালু, রেজিস্টারের ভ্যালু হচ্ছে 8 ওহম, ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 0.05 হেনরি, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 189.7 মাইক্রোফ্যারাডে। when the frequency is 60 সাইকেল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ক্যালকুলেট কারেন্ট, অর্থাৎ আই ক্যালকুলেট করতে বলেছে, পাওয়ার পি ক্যালকুলেট করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলেছে, ভার্স অর্থাৎ কিউ ক্যালকুলেট করতে বলেছে। আপনাদের যদি মনে থাকে, রিয়েল পাওয়ারের আমার ইউনিট হচ্ছে গিয়ে ওয়াট। আপনাদের যদি কখনো লেখা থাকে কোশ্চেনে ওয়াট পাওয়ার, দেন ওটা হচ্ছে রিয়েল পাওয়ার পি। আর যদি ভার্স লেখা থাকে তাহলে ওটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার কিউ, মানে কিউ এর ইউনিট হচ্ছে গিয়ে বার। রিয়াক্টিভ ফ্যাক্টর অ্যান্ড ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটা এসি ইজ ইকুয়াল টু আমরা বলি ভিআই, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার। এগুলোকে অনেক ভাবে লেখা যায়, পরীক্ষায় হয়তো থাকতে পারে রিয়াক্টিভ পাওয়ার বের করো, রিয়েল পাওয়ার বের করো, আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বের করো, বা যদি এইভাবেও থাকে, সিম্পলি যখন পাওয়ার বলা হয় তখন ওটাকে রিয়েল পাওয়ারই বুঝায়, যেটাকে আমরা বলি ওয়াট পাওয়ার। বার কথাটার অর্থ হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, আর ভোল্ট অ্যাম্পিয়ার কথাটার অর্থ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার মানে সিম্পলি ভি আই গুণ করলে যেটা আসে সেটাকে আমরা বলি ভোল্ট অ্যাম্পিয়ার। আর যখন বার বলে দিই তখন ওটা ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ হয়ে যায়, অর্থাৎ ওটা হয়ে যায় রিয়াক্টিভ পাওয়ার। তো আমাদের ইনফরমেশন দেওয়া আছে, ভোল্টেজ আর আর এল সি এর ভ্যালু দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বাকি জিনিসপত্র আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন জিনিসটা আমরা যেভাবে বের করব, আর আরেকটা জিনিস বলা হয়েছে যে প্রত্যেকটা এলিমেন্টস এর সাপেক্ষে তার ভোল্টেজ ড্রপ বের করো। তো আমরা আগে যেই কাজটা করি সেটা হচ্ছে যে আমরা সার্কিটটাকে আগে ড্র করে নিই। সো একটা আরএলসি সার্কিট আমাকে ড্র করতে হবে, সো দ্যাটস ওয়াই আমি এখানে আর এল এবং সি এই সার্কিটটা ফার্স্টে ড্র করে নিছি, সিম্পলি আরএলসি সার্কিট। আর এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিলাম, এটা অবশ্যই সাইনোসয়েডাল বা এসি ভোল্টেজ, বি ইজ ইকুয়াল টু 110 অ্যাঙ্গেল 0। আর তার সাথে একটা কাজ করলাম, এই যে এলিমেন্টস গুলো আছে তাদের ভ্যালু গুলা লিখে নিলাম, এটার 8 ওহম। আচ্ছা, এখানে আমি লিখছি 20 ওহম আর 14 ওহম। আপনাদের যদি মনে থাকে কোশ্চেনে কিন্তু ভ্যালু গুলা ছিল হচ্ছে হেনরি আর মাইক্রোফ্যারাডে, বাট আমি এই পিকচারে যেটা রিপ্রেজেন্ট করতেছি সেটা হচ্ছে আর এক্সএল এক্সসি, কারণ আমার বেসিকলি এক্সএল আর এক্সসি দরকার, আমার এল আর সি অ্যাকচুয়ালি কোথাও কাজে লাগবে না, আমার এক্সএল আর এক্সসিটাই সব সূত্রে বসাতে হবে। তো দ্যাটস ওয়াই আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমার গিভেন জিনিসগুলা কি, আর ইজ ইকুয়াল টু 8 ওহম, এক্সএল ইজ ইকুয়াল টু আমরা এখন জানি 2 পাই এফ এল। আমরা যদি আরএলসি সার্কিট পড়ে এসে থাকি, এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল, তাহলে 2 পাই এফ এর ভ্যালু দেওয়া আছে 60, আর এল এর ভ্যালু দেওয়া আছে হেনরি। তো ওটা
ওহমে নিয়ে গেলাম। এক্সামে একটু খেয়াল রাখতে হবে আমি কি আপনাকে হেনরিতে ভ্যালু দিচ্ছি না আমি আপনাকে ওহমে ভ্যালু দিচ্ছি। যদি আমি আপনাকে কোনো ওহমে ভ্যালু দেই তাহলে ওটা হয়ে যাবে এক্সেল, আর আমি যদি আপনাকে হেনরিতে ভ্যালু দিই ওটা কিন্তু সিম্পলি ইন্ডাক্টরের ভ্যালু, ওটাকে এক্সেলে কনভার্ট করে নিতে হবে। সো এই জিনিসগুলা এক্সামে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি আপনাকে এক্সেলে ভ্যালু দিচ্ছি না আমি আপনাকে হেনরিতে ভ্যালু দিচ্ছি। আর এক্সসি ইজ ইকুয়াল টু 1/2 পাই এফ সি। সো এক্সসি এর ভ্যালুটাকে আমি ওহমে কনভার্ট করে নিলাম। এই ওহমিক ভ্যালুগুলোকেই আমি এখন পিকচারে লিখেছি, যেটা 8 ওহম, 20 ওহম, 14 ওহম আকারে আছে। আর প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ বের করতে বলা হয়েছে। রেজিস্টিভের সাপেক্ষে ভি আর ধরলাম ভোল্টেজ ড্রপ, ইন্ডাকটিভের সাপেক্ষে হচ্ছে ভি এল ভোল্টেজ ড্রপ। ভি লিখে হচ্ছে ভোল্টেজ, আর নিচে সাফিক্সে এল আর বা এল লিখার অর্থ হচ্ছে রেজিস্টিভের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ, ক্যাপাসিটরের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ আর ইন্ডাক্টরের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ। তো এই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ আমাকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ যে ভোল্টেজটা দিচ্ছি ওটা তো অবশ্যই এখানে এখানে এবং এখানে যে ড্রপ হবে তাহলে কতটুকু পরিমাণ ড্রপ হচ্ছে এদের মধ্যে এটা বের করতে বলা হয়েছে। তো এট ফার্স্ট আমার যেটা দরকার, আমাকে ফার্স্ট যে ভ্যালুটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই কারেন্টটা কত, মানে এই আরএলসি সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে। তো আপনাদের যদি মনে থাকে আমাদের বি দেওয়া আছে, বি যদি দেওয়া থাকে আমরা জানি যে আমাদের বি আর আই এর মধ্যে যখন আমরা এসি সার্কিটের ক্ষেত্রে রিলেশন করি তখন রিলেশনটা আমরা জেড দিয়ে করি, রিলেশনটা আমরা জেড দিয়ে করি, যেমন রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আর দিয়ে করি তেমনি এখানে আমরা জেড দিয়ে করি। সো জেড ইজ ইকুয়াল টু সিম্পলি জেড ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু আগে ছিল আই আর এখন হচ্ছে কি আই জেড। তো আমার যদি বি এর ভ্যালু জানা থাকে তাহলে আমার জেড এর ভ্যালুটা জানতে হবে। যদি আমি জেড এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমি খুব ইজিলি আই এর ভ্যালুটা বের করতে পারবো। আমার কাজ হচ্ছে প্রথমে আই এর ভ্যালুটা বের করা। তো জেড ইজ ইকুয়াল টু আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। আমরা জানি জেড এর দুইটা জিনিস থাকে, একটা থাকে তার ম্যাগনিটিউড আর একটা থাকে হচ্ছে তার অ্যাঙ্গেল। এই ম্যাগনিটিউডটা হচ্ছে গিয়ে রুট ওভার আরএলসি সার্কিটের ক্ষেত্রে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল। তো আমি যেটা করতেছি আগে জেড এর ক্ষেত্রে এই জিনিসটা বের করে নিব, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। আর এর ভ্যালু এখন জানি 8 ওহম, এক্সএল এর ভ্যালু 20 ওহম আর এক্সির ভ্যালু হচ্ছে 14 ওহম। তো এই ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে আমি মড অফ জেডটা বের করতে পারবো। মড অফ জেড তাহলে কি দাঁড়ায়, রুট ওভার 80 স্কোয়ার প্লাস 20 মাইনাস 14 হোল স্কোয়ার। এখান থেকে আলটিমেটলি আমার ভ্যালু আসে 10 ওহম। আর আমার থিটা আরএলসি সার্কিটের ক্ষেত্রে থিটার ভ্যালু কত, ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। যদি এটা আর এল সার্কিট হতো তাহলে জিনিসটা হতো এরকম, এটা তো আর এল সি সার্কিটের জন্য। যদি আমার আর এল সার্কিট হতো সিম্পলি এটা, তাহলে এটার ভ্যালু হতো এক্সএল বাই আর। আর যদি এটা শুধুমাত্র আর সি হতো তাহলে এটাকে আপনারা লিখতেন ট্যান ইনভার্স মাইনাস এক্সি বাই আর। জিনিসটা এরকম ভাবে হয়। আচ্ছা, এখন থিটার ভ্যালু যদি বের করতে চাই, কারণ জেড এর তো আমার অফকোর্স একটা অ্যাঙ্গেল লাগবে আর একটা থিটা লাগবে, মানে একটা অ্যাঙ্গেল লাগবে একটা ম্যাগনিটিউড লাগবে। তো আমি যদি থিটাটা বের করি tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সি বাই আর, সো এক্সএল ইজ ইকুয়াল টু 20 ওহম, এক্স ইজ ইকুয়াল টু 14 ওহম, আর ইজ ইকুয়াল টু 8 ওহম। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমার অ্যাঙ্গেল আসে 36.86 ডিগ্রি। তো আমি জেড কে যেভাবে রিপ্রেজেন্ট করতাম সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু মড অফ জেড আর তার জন্য একটা থিটা থাকতো। তো আমার মড অফ জেড এর ভ্যালু আমি বের করে ফেলছি হচ্ছে 10, আর আমার থিটার ভ্যালু আমি এখন বের করে ফেললাম 36.8। তো আলটিমেটলি আমার বি এর ভ্যালু এখন আমি জানি, বি এর ভ্যালু কোশ্চেনেই দেওয়া ছিল 110 আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর আমার জেড এর ভ্যালু আমি বের করে নিলাম। সো খুব ইজিলি আমি যেটা করতে পারবো আমার আই এর ভ্যালুটা বের করতে পারবো। তো আই এর ভ্যালুটা আমি বের করি। এখানে দুইটা পেজ একটু সোয়াপ হয়ে গেছে, ছবি তোলার সময় একটু আগে পিছে হয়ে গেছে। সো আপনারা আগে এই পেজটা দেখবেন তারপরে এই পেজটা দেখবেন, মানে আপনাদেরকে যখন আমি এটা আপলোড করবো তখনের কথা বলছি। এখানে দুইটা পেজ একটু আগে পিছে হয়ে গেছে। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু, এখন ভি ইজ ইকুয়াল টু যদি আই জেড হয় তাহলে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড। ওখানে ভি ডিভাইডেড বাই জেড লিখলাম, ভি এর ভ্যালু বসালাম, জেড এর ভ্যালু বসালাম। 110 আর 10 যদি আপনি ডিভাইড করেন দেন 11, আর উপরের অ্যাঙ্গেল আর নিচের অ্যাঙ্গেল যদি থাকে এই অ্যাঙ্গেলটা উপরে গেলে মাইনাস 36.86 আকারে আসবে। তো আলটিমেটলি কারেন্টের অ্যাঙ্গেল পাওয়া গেল হচ্ছে 11 অ্যাঙ্গেল মাইনাস 36.86 ডিগ্রি। তো আমার কারেন্ট বের করা শেষ। আমাকে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার। পাওয়ার মিনস হচ্ছে সিম্পলি যদি কোনো সার্কিটে পাওয়ার লেখা থাকে ওটা রিয়েল পাওয়ার বের করতে বলা হয়।
যদি শুধুমাত্র পাওয়ার লেখা থাকে ওটা রিয়েল পাওয়ার। যদি আমি আপনাকে কখনো রিয়াক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলি, ওটা আমি ডিরেক্ট লিখে দিব যে অ্যাপারেন্ট পাওয়ার বের করো বা রিয়াক্টিভ পাওয়ার বের করো, বা বার বের করো বা ভোল্ট অ্যাম্পিয়ার বের করো, এইভাবে বলে দিব। বাট সিম্পলি ওয়াট পাওয়ার বললে বা পাওয়ার বললে ওটাকে রিয়েল পাওয়ারই বুঝায়। তো রেজিস্টিভ আরএলসি সার্কিটের ক্ষেত্রে রিয়েল পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। আপনারা যদি ইকুয়েশন গুলো এখনো পড়ে না থাকেন, কালকে আপনাদের পরীক্ষা আছে, অনেকে পড়ে ফেলার কথা, অনেকে এখন হয়তো পড়েননি। আর রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে ভিআই সাইন থিটা। রিয়েল পাওয়ার হচ্ছে ভিআই কস থিটা, রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে ভিআই সাইন থিটা। তো আমি যদি এখন ভিআই সাইন থিটার ভ্যালু বসাই, ভোল্টেজের ভ্যালু 110, কারেন্টের ভ্যালু হচ্ছে 11, আর থিটার ভ্যালু কত? থিটা কিন্তু সবসময় জেড এর অ্যাঙ্গেল, থিটা কিন্তু আজীবন জেড এর অ্যাঙ্গেল, এটা কিন্তু ভুলে যায় না, কারণ জেড ইজ ইকুয়াল টু মড অফ জেড অ্যাঙ্গেল থিটা। এই থিটাটা হচ্ছে জেড এর অ্যাঙ্গেল, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা। তো আমাদের জেড এর অ্যাঙ্গেল কত বের হয়েছিল? জেড এর অ্যাঙ্গেল আসছিল হচ্ছে 36.86, এই যে জেড এর অ্যাঙ্গেল আসছে 36.86, তো ওটাই বসাবো। সো ভি আই কস থিটা যদি করি, তাহলে আলটিমেটলি যেই ভ্যালুটা আসে সেটা আসে 8968, যেটা আমি ওয়াটে রিপ্রেজেন্ট করবো। অবশ্যই ইউনিট গুলো দিতে হবে, রিয়েল পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এখন রিয়েল পাওয়ারকে আরেকভাবেও বের করা যায়, আপনারা পরীক্ষায় যেভাবেই বের করেন কোনো সমস্যা নেই। আমরা জানি শুধুমাত্র রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ারটা বের হয় সেটাই রিয়েল পাওয়ার, আর ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যে পাওয়ারটা দেয় সেটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। সো পি ইজ ইকুয়াল টু সিম্পলি আই স্কোয়ার আর দিলেও কিন্তু রিয়েল পাওয়ার বের করা যাবে, দেখেন ভ্যালু সেমই আসবে। পরীক্ষায় যদি কেউ এই ইকুয়েশন দিয়ে বের করেন বিআই কস থিটা, দেন সে যেই নাম্বার পাবে। কেউ যদি শুধুমাত্র পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর দিয়ে রিয়েল পাওয়ার বের করে, একই নাম্বার পাবে, ভ্যালু সেম। সো কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট এই দুইটা জিনিসই বের করে পরীক্ষার দিন দেখানোর দরকার নেই, সব করতে গেলে টাইমের লস হয়। তো জাস্ট শর্টকাটে করার চেষ্টা করবেন সবকিছু, যে কোনো একটা ইকুয়েশন দিয়ে করে দিলেই হবে। এখন রিয়াক্টিভ পাওয়ার যদি দেখি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ভি আই সাইন থিটা। সো ভি এর ভ্যালু দিলাম, আই এর ভ্যালু দিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটার ভ্যালু বসালাম 36.86। সো যেই ভ্যালুটা আসবে সেটাকে কিন্তু আমরা বারে লিখবো, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ বার। আচ্ছা, এখন আমাদের আপনাদের এই যে বার পাওয়ারটা, এটা কিন্তু আপনারা আরেক ভাবেও বের করতে পারেন, সেটা হচ্ছে আই স্কোয়ার এক্সএল মাইনাস এক্সি। এটা যদি করেন কেউ, এটা যেমন আই স্কোয়ার আর দিয়ে বের করা যায়, এই রিয়াক্টিভ পাওয়ারটা কিন্তু আই স্কোয়ার এক্সএল মাইনাস এক্সি দিয়ে বের করা যায়। শুধু যদি ইন্ডাকটিভ সার্কিট হইতো তাহলে আই স্কোয়ার এক্সএল দিয়ে বের করে দিতাম, বা শুধু যদি ক্যাপাসিটিভ সার্কিট হতো তাহলে আই স্কোয়ার এক্সি দিয়ে বের করে দিতাম। এখন যেহেতু ইন্ডাক্টর আর ক্যাপাসিটর একসাথে আছে, সো আই স্কোয়ার এক্সএল মাইনাস এক্সি করতে হবে। এইভাবেও যদি কেউ বের করেন দেখবেন সেম ভ্যালু আসে, কেউ করে দেখতে পারেন। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম যদি জাস্ট ক্যাপাসিটিভ থাকতো তাহলে কি আই স্কোয়ার এক্সি হইতো নাকি মাইনাস আই স্কোয়ার এক্সি হইতো? মাইনাস আই স্কোয়ার এক্সি হইতো। এটার একটা কাহিনী আছে, রিয়াক্টিভ পাওয়ার ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আজীবনই নেগেটিভ আসবে। ওটা আপনি যদি নেগেটিভে কেউ বের করেন তাতেও কোনো সমস্যা নাই, যদি না বের করেন তাতেও খুব একটা সমস্যা নেই। রিয়াক্টিভ পাওয়ারের ভ্যালু ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম নেগেটিভই আসে, মানে নেগেটিভই আসবে, আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পজিটিভই আসবে যদি আপনি এইভাবে বের করেন আই স্কোয়ার দিয়ে। ম্যাম হ্যাঁ বলেন। রিঅ্যাক্টিভ পাওয়ার তো বাই ডেফিনেশন আমরা জানি যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা, এখন ম্যাক্সিমাম ভ্যালু তো আমরা সামহাউ সাইন ফাংশনের ওয়ান ধরায় দিতে পারি। সো এই ক্ষেত্রে কি আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার সামহাউ পজিটিভ পাইতে পারি না? রিয়াক্টিভ পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার এটা কোথা থেকে শুনছেন? কোশ্চেনে তো এরকম আমি কোনোদিন আপনাকে বলি নাই রিয়াক্টিভ পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার। না ম্যাম, রিঅ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে মানে একটা ম্যাম আপনার লেকচারে যেটা লেখা আছে রিঅ্যাক্টিভ হুম, পাওয়ার বলতে আমরা বুঝাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার। তাইলে ম্যাক্সিমাম ভ্যালু আমরা যদি সাইন ফাংশন দেখি, সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু তো আমরা ওয়ান পাই। এখানে ওয়ান কিভাবে বসাবেন? এখানে আপনার থিটার ভ্যালু কি না ওয়ান? না এখানে বসাবো না, এখানে বসাবো আচ্ছা, না, মানে আমি জাস্ট জেনারেল জেনারেল কথা বলতেছি। জেনারেল কথায় যদি আপনি সাইন ফাংশন ওয়ান বসায় দেন, ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুটা কনসিডার করবেন না, মানে ভোল্টেজ আর কারেন্টের বিআই সাইন থিটা। তো যদি সাইনের ভ্যালু আপনি ওয়ানও ধরেন, রিয়াক্টিভ পাওয়ার তো আর ওয়ান আসবে না, ভোল্টেজ আর কারেন্টের একটা ভ্যালু থাকবে না, ভোল্টেজ আর কারেন্ট কি ওয়ান ওয়ান হবে? গুণ হচ্ছে না বিআই সাইন থিটা। তো বুঝলেন কি? হ্যাঁ ম্যাম, বুঝছি। না বুঝলে জিজ্ঞাসা করতে পারেন আপনি। আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, আপনাদের আরএলসি সার্কিটের জিনিসটা এরকম ছিল, যদি মনে থাকে আপনার, সাইন থিটা সাইন ওমেগা টি মনে আছে? এটা এরকম ছিল না জিনিসটা?
সাইন থিটা সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি হচ্ছে এরকম একটা, যদি আপনি এটাকে প্লট করেন দেন জিনিসটা হচ্ছে এরকম ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। সাইন ওমেগা টি আকারে যদি প্লট করেন, আমি বলতে চাচ্ছি এটা তো ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার, বাট অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু? অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে যেটা কনস্ট্যান্ট ভ্যালুটা, সেটা হচ্ছে ভি আই সাইন থিটা, মানে এই ম্যাক্সিমাম যে অ্যাম্পলিটিউডটা ভি আই সাইন থিটা। তো আমরা এখানে যখন রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতেছি তখন কি করতেছি, বেসিক্যালি ভি আই সাইন থিটাই তো করতেছি, তাই না? আপনি এখন বলতেছেন সাইনের ম্যাক্সিমাম ভ্যালু তো 1 হতে পারে, আমি বুঝলাম না সাইনের না ম্যাম, ম্যাক্সিমাম। এখানে না, আমার কথা হচ্ছে যে ওমেগা টি এর পার্টটাকে যদি আমরা ম্যাক্সিমাম ধরি, ওমেগা টিটাকে আমি 1 দিয়ে দিব, কারণ থিটা তো কনস্ট্যান্ট, থিটা তো আমি চেঞ্জ করতে পারবো না। না, এটা ওমেগা টির ভ্যালুটাকে আপনি কনস্ট্যান্ট কেন করে দিবেন? এখানে তো টাইম না টাইম না কি ম্যাম ম্যাম ম্যাম, আমি এটা বলছি না, আমি বলছি যে সাইন থেটা, থেটাটা তো কনস্ট্যান্ট, কিন্তু এটা এই যে কনস্ট্যান্ট। ওমেগা টি, ওমেগা টি তো একটা ফাংশন, আমরা ওমেগা টি এর জন্য না গ্রাফটাতে ইয়ে পাচ্ছি, মানে পিক পাচ্ছি, উল্টা দিকে পিক পাচ্ছি। এখন আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে ওমেগা টিটাকেই তো 1 ধরে ইয়ে করতে পারি। আচ্ছা হ্যাঁ, ওইটাকে ধরলেই তো ভিআই সাইন থিটা চলে আসে। এই ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আপনি যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। তাহলে বার যদি আমি বের করি, আমি যেটা বললাম আই স্কোয়ার এক্সএল মাইনাস এক্সি দিয়ে বের করতে পারেন। আর এরপরে যেটা বলছে পাওয়ার ফ্যাক্টর, আমরা লাস্ট ক্লাসে দেখছি পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা, সো কস থিটার ভ্যালু বসালাম 0.8। এখানে পাওয়ার ফ্যাক্টরের পাশে লিডিং ল্যাগিং আমি কিছু লিখি নাই, আপনারা যদি লিখতে চান লিখতে পারেন। পাওয়ার ফ্যাক্টর লিড বা ল্যাগ হবে কিনা এটা কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। কারেন্ট দেখেন এখানে নেগেটিভে, তার মানে কারেন্ট ল্যাগ করতেছে, সো দ্যাটস ওয়াই এখানে কেউ যদি পাওয়ার ফ্যাক্টরের পাশে লিডিং বা ল্যাগিং লিখতে চান অবশ্যই এখানে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিখতে হবে, কারণ পাওয়ার ফ্যাক্টরের লিড কি হবে না ল্যাগ হবে এটা টোটালি কারেন্টের উপরে ডিপেন্ড করে। কারেন্ট যদি কোনো সার্কিটে ল্যাগ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, কারেন্ট যদি কোনো সার্কিটে লিড হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং। এরপরে হচ্ছে রিঅ্যাক্টিভ ফ্যাক্টর। যেমন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা, তেমনি রিঅ্যাক্টিভ ফ্যাক্টর মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের যে ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে বি আই সাইন থিটা। সো রিঅ্যাক্টিভ ফ্যাক্টরকে অ্যাকচুয়ালি বলা হয় সাইন থিটা। পাওয়ার ফ্যাক্টরকে যেমন বলা হয় কস থিটা, রিঅ্যাক্টিভ ফ্যাক্টরকে বলা হয় সাইন থিটা। সো জাস্ট পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা আর রিঅ্যাক্টিভ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সাইন থিটা। বেসিকলি রিঅ্যাক্টিভ ফ্যাক্টর কোথাও বের করতে বলা হয় না, এই একটা সার্টেন ম্যাথে রিঅ্যাক্টিভ ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। আমাদের যত কাজকর্ম সব পাওয়ার ফ্যাক্টর দিয়েই থাকে, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর দিয়ে থাকে না। আলটিমেটলি রিঅ্যাক্টিভ ফ্যাক্টরটা তো আমরা ইউজই করি না। আর লাস্টের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার বের করা, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে ভিআই। তো ভোল্টেজ ছিল আমার 110, কারেন্ট বের করেছি হচ্ছে 11, তো আলটিমেটলি আসে হচ্ছে 1210। এটাকে আরেকভাবে বের করা যায়, আপনাদের যদি মনে থাকে আমরা একটা পাওয়ার ট্রায়াঙ্গেল করছিলাম পি কিউ এস। তো এখানে এস টা যদি আমার অতিভুজ হয় তাহলে এটাকে লেখা যায় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরকম ছিল আমাদের পাওয়ার গ্রাফটা। সো এটাকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়েও বের করতে পারি, যেই ভ্যালু আসবে এটা করে দেখবেন এই উপরে ভি আই করলেও সেম ভ্যালু আসবে, আলটিমেটলি দুইজন সেম জিনিসই রিপ্রেজেন্ট করে। কারণ এটা ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা আর এটা ইজ ইকুয়াল টু ভিআই সাইন থিটা। সো স্কোয়ারের মধ্যে যখন যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি এটার ভ্যালু 1 হয়ে যায়। আলটিমেটলি রুট ওভার বি স্কোয়ার আই স্কোয়ার থাকে, মানে ভিআই স্কোয়ার থাকে। তো এটাকে সিম্পলি লেখা যায় বিআই, এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, মানে এস ইজ ইকুয়াল টু বিআই। সো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়েও বের করতে পারেন বা বিআই দিয়েও সিম্পলি বের করতে পারেন। তারপরের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ বের করো, তার মানে ভিআর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ভিএল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর ভিসি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। তো ভিআর ইজ ইকুয়াল টু সিম্পলি আই আর, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আই আর আর এর ভ্যালু লিখে দিলাম। ভিএল ইজ ইকুয়াল টু আই এক্সএল, এখানে যেমন ইম্পিডেন্সটা হচ্ছে আর, এখানে ইম্পিডেন্সটা হচ্ছে এক্সএল। সো আই এক্সএল, সো 11 আর এক্সএল এর ভ্যালু 20। ভিসি ইজ ইকুয়াল টু আই এক্সসি, তো 11 এক্স এর ভ্যালু হচ্ছে 14। এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনারা একটু দেখেন তো এই পুরা জিনিসটাকে যদি আপনারা যোগ করেন, অর্থাৎ 88, 220 আর 154, এটা যোগ করে কি 110 হয়? এই তিনটা যোগ করে কি 110 হবে? বিসির আগে মাইনাস হবে নাকি? এই তিনটা যোগ করে কি 110 হবে কিনা ওইটা আগে বলে, না না, পরে বাকি কথা বলতেছি। আচ্ছা, তো 110 যদি না হয় তো আমি যেই ভোল্টেজ দিব ওটা সব বাকি ড্রপ গুলো যোগ করে তো ওই ভোল্টেজের বেশি কখনো হওয়া সম্ভব না। আমি তো এখানে কোনো অ্যাম্পলিফাইড ইউজ করি নাই বা অ্যাম্পলিফায়ার ইউজ করি নাই, তো সে বেশি তো দেখাবে না, টোটাল ভোল্টেজ ড্রপ সেম হয়ে যাওয়ার কথা। এইখান থেকে যেই কনসেপ্টটা আসে সেটা হচ্ছে ভেক্টরস এর। যখন আমরা এসি সার্কিট অ্যানালাইসিস করব তখন অবশ্যই আমাদেরকে
এটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ তার মান এবং তার দিক উভয়কেই কনসিডার করতে হবে। সেখান থেকেই আসে হচ্ছে ফেজর বা ভেক্টর। ফেজর আর ভেক্টর সেম কথা, এটাকে ফেজরও বলা হয়, ভেক্টরও বলা হয়। দুইজন অ্যাকচুয়ালি সেম জিনিসই রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ভেক্টর যেমন একটা মান আর দিক রিপ্রেজেন্ট করে, তেমনি এটাকে বলা হয় ভেক্টর অর ফেজর। সেখান থেকেই এসি সার্কিটের যে কনসেপ্টের উদ্ভাবক হয় সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা বা ফেজর অ্যালজেব্রা। এর পরের আমাদের যেই চ্যাপ্টারটা, যে আমরা এসি সার্কিটকে রিপ্রেজেন্ট করার সময় সবসময় এদেরকে ভেক্টরিক্যালি কেন রিপ্রেজেন্ট করি, কারণ এদের দিক ম্যাটার করে। আমাদেরকে সবসময় এদের মান এবং দিক, শুধুমাত্র মান কনসিডার করলে হবে না, এদের সাথে এদের দিকও আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে কথা হচ্ছে আমি এদের দিকটাকে কেন এবং কিভাবে কনসিডার করতেছি, এই পিকচারটা দেখলে খুব ভালোভাবে বোঝা যাবে। আপনারা জানেন যে আমরা সবসময় কোন একটা ভেক্টরকে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি তার মান এবং দিক রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, এখন এই জায়গায় আমি এই পিকচারটা কেন আঁকলাম আর এই পিকচারটা আঁকার দরকারটা কি পড়লো, সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা ভেক্টরিক্যালি কেমনে এদেরকে যোগ বিয়োগ করলে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে 110। আমি যেহেতু এখানে একটা আরএলসি সার্কিট নিচ্ছি, আরএলসি সার্কিটের পুরা সার্কিটের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করে। সো দ্যাটস ওয়াই আমি রেফারেন্সে যদি কারেন্টটাকে নেই প্রথমে, যেহেতু সেম কারেন্ট ফ্লো করে, কারেন্টের কোনো চেঞ্জ হয় না, শুধু ভোল্টেজ ড্রপ গুলো চেঞ্জ হয়। এখন আমরা যেটা জানি, আমাদের রেজিস্ট্যান্সের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন হচ্ছে তারা ইন ফেজে থাকে। আপনাদের যদি একটা রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে মনে থাকে, শুধু সিম্পলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে তার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কিন্তু কোনো লিড ল্যাগ থাকে না, তারা ইন ফেজে থাকে, অর্থাৎ একই দশায় থাকে, একই অ্যাঙ্গেলে থাকে। এই দুইজনকে যদি আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে বি আর কে অবশ্যই আই এর সাথে একই দিকে ড্র করতে হবে। তারা ম্যাগনিটিউডে ডিফারেন্স হতে পারে লেন্থে, বাট তাদের অ্যাঙ্গেল বা একই দিকে থাকবে। তো ইন ফেজ কথাটার অর্থ হচ্ছে আমরা তাদের দুইজনকে একই অ্যাঙ্গেলে ড্র করলাম। আচ্ছা, এটা যদি হয়, এখন কারেন্টের সাথে আমি জানি ইন্ডাকটিভ লোডের যে ভিএল অর্থাৎ ভোল্টেজ, তারা 90 ডিগ্রি আউট অফ ফেজ থাকে, যেখানে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি লিড করে। সো একে যদি আমি 90 ডিগ্রি লিডে আঁকতে চাই, তো এই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে যদি আমি 90 ডিগ্রি লিডে আঁকি, তাহলে জাস্ট আমি উপরে এখানে এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করে এটা 90 ডিগ্রি, তো আমার বিএল থাকবে উপরে। সিমিলারলি আমি আই এর সাথে অর্থাৎ কারেন্টের সাথে যদি ভিসি কে রিলেশন করতে চাই, তাহলে ভিসি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগ করে। তো এখান থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ আমি জাস্ট ভিসি কে ড্র করব নিচে, এ 90 ডিগ্রি ল্যাগ করার কথা। এখন আমি যদি এই জায়গায় দেখি, অ্যাকচুয়ালি আমার কে বড়, ভিএল হচ্ছে গিয়ে 220 আর বিসি হচ্ছে কি 154। তো আমি এই ভিএল আর বিসি থেকে যদি রেজাল্টেন্ট কার্ভটা বের করতে চাই, তাহলে 220 থেকে যদি 154 কে, যেহেতু ভিএল মাইনাস বিসি করছি, তো 220 থেকে যদি 154 কে এদের থেকে যদি রেজাল্টেন্ট কার্ভটা বের করি, তাহলে এইটুকু আসে, মানে ভিএল থেকে বিসির অংশটা যদি আপনারা কেটে নেন, তাহলে এইটুকু আসে হচ্ছে ভিএল মাইনাস বিসি। তো আলটিমেটলি এই ভিএল, বিসি আর ভিআর এই তিনজন মিলে, মানে সামান্তরিকের যে ভেক্টর সূত্র, এই তিনজন মিলে আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসার কথা, সেটাই কিন্তু আপনাদের বি আসার কথা, তাই না? রেজাল্টেন্ট ভেক্টর বি আসার কথা, যেখানে এটা হবে ভি এর অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে গিয়ে ভি এর একটা অ্যাঙ্গেল থাকার কথা, থিটা, তাই না? এখন আপনারা যদি এই চিত্রটাই আমি এখানে ড্র করছি, প্রথমে আই ড্র করছি, যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় কমন থাকে, সো দ্যাটস ওয়াই কারেন্টকে রেফারেন্স ধরে নিছি। সো কারেন্টের সাথে প্রথমে ভি আর কে ড্র করছি, তারপরে ভিএল বিসি। এখন ভিএল আর বিসি থেকে রেজাল্টেন্টটা ড্র করে নিছি, সেটা হবে হচ্ছে ভিএল মাইনাস বিসি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা যদি এদের ডিরেকশনটাকে কনসিডার করতাম, এ 90 ডিগ্রিতে থাকতো, এ মাইনাস 90 ডিগ্রিতে থাকতো, সো আলটিমেটলি আমি আসলে এই তিনজনকে কখনো যোগ করতে পারবো না। আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টর সামেশন করতে হবে। তো ভেক্টর যদি এখান থেকে আপনি ভি এর বের করতে চান, তাহলে আলটিমেটলি এই জায়গাটা হচ্ছে ভি আর এই জায়গাটা হচ্ছে ভিএল মাইনাস বিসি। তো আলটিমেটলি এই বিটা যদি বের করেন, আসলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস বিসি হোল স্কোয়ার। এইটা যদি করেন তাহলে দেখবেন যে আলটিমেটলি আসে হচ্ছে 110। তো কথা হচ্ছে আমরা যখন এসি সার্কিট গুলার ক্ষেত্রে তাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন করব বা তাদের যোগ বিয়োগ করব, তখন এগুলা কিন্তু ভেক্টরিক্যালি করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা মান এবং দিক আছে।
আর আলটিমেটলি আপনি যদি কনসিডার করেন, দেখেন এরা প্রত্যেকের সাথে তাদের অ্যাঙ্গেল গুলা কিন্তু ঠিকভাবে রিপ্রেজেন্ট করে। আমি যখন এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকি, আই এর সাথে বিএল এর 90 ডিগ্রিতে থাকার কথা, বিসির সাথে আই এর -90 ডিগ্রিতে থাকার কথা, আর এই আইটা কিন্তু অ্যাকচুয়ালি বি কে -36.86 ডিগ্রিতে ল্যাগই করতেছে। এই অ্যাঙ্গেলটা যদি কেউ একদম কম্পাস ধরে অ্যাকুরেটলি ড্র করতে পারেন, তাহলে দেখবেন এই অ্যাঙ্গেলটা -36.86 আসে, যেটা আই অ্যাকচুয়ালি বি কে ল্যাগ করে। তো ভেক্টর ডায়াগ্রাম গুলো যদি ড্র করেন, দেখবেন একজন আরেকজনের সাথে অ্যাকচুয়ালি ঠিক পরিমাণ অ্যাঙ্গেলে সেট হয়ে যায়। তো আমাদেরকে যেই যোগটা করতে হতো সেটা হচ্ছে, আমরা ডিরেক্ট বিআর প্লাস বিএল প্লাস বিসি করতে পারবো না, যেহেতু বিএল আর বিসি একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি আউট অফ ফেজে আছে। সো 220 - 154 করলে 66 আসবে। আলটিমেটলি যেই ভি ভেক্টরটা, এটা হচ্ছে √1 বিআর স্কোয়ার প্লাস এই বিএল মাইনাস বিসি যেটা আসে সেইটার স্কোয়ার। ঠিক আছে, তো এটা যদি করেন তাহলে 110 আসবে, অর্থাৎ তারা স্যাটিসফাইড করে রিলেশনটা। এই ছিল আমাদের আগের চ্যাপ্টারের পর্যন্ত পড়াশোনা, যেটা আপনাদের সিটিতে নাই, বাট এটা আগের চ্যাপ্টারের অ্যাকচুয়ালি ম্যাথ। তো আমাদের আজকে যেই চ্যাপ্টারটা পড়ার কথা সেটা হচ্ছে ফেজর অ্যালজেব্রা। যেটা বললাম, ফেজর আর ভেক্টর এই দুটা কথা সেম। ভেক্টরস অর ফেজরস ব্যাপারটা কি? আমরা জানি যে সাইনোসয়েডাল ওয়েভ যখন আমরা অনেকজনকে একসাথে রিপ্রেজেন্ট করি, সাপোজ আমার 3-4 জন একসাথে আছে, তো একজন আরেকজনের সাথে ইন ফেজেও থাকতে পারে, আউট অফ ফেজেও থাকতে পারে, লিড ল্যাগেও থাকতে পারে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল বা ফেজের একটা ডিফারেন্স থাকে। সো বারবার এদেরকে এরকম সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা বা সাইন লিখে রিপ্রেজেন্ট করা, বারবার সাইন ওমেগা টি প্লাস সামথিং সাইন ওমেগা টি মাইনাস সামথিং সাইন ওমেগা টি 0, এইভাবে রিপ্রেজেন্ট করলে আমার অনেকগুলো ওয়েভের মধ্যে যখন আমি কম্পারিজন করব, তখন ব্যাপারটা খুবই বেশি ক্লামজি হয়ে যায়। তো এই সমস্যাকে সমাধান করার জন্য যেটা হয় যে এই সাইনোসয়েডাল ওয়েভস গুলাকে ভেক্টর বা লাইন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই ভেক্টর বা লাইন্স যারা এই টাইম ভ্যারিং কোয়ান্টিটি গুলাকে রিপ্রেজেন্ট করে একটা সেম কোপ্লেনার, কথাটার অর্থ হচ্ছে সেম প্লেনে, সাপোজ আমি এই একটা তলের মধ্যে এক্স ওয়াই তলের মধ্যেই কিন্তু বেসিক্যালি 3-4 জন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। এই ধরনের জিনিসকে বলা হয় কোপ্ল্যানার, অর্থাৎ যারা একই প্লেনের উপরে অবস্থিত। এই জিনিসগুলোকে বলা হয় ফেজর্স। অর্থাৎ এই টাইম ভ্যারিং সাইনোসয়েডাল ওয়েভস গুলাকে আমরা যে লাইন্স বা ভেক্টরস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এদেরকেই বলা হচ্ছে কি ফেজর্স। আচ্ছা, যদি এদেরকে ফেজর বলে, এগুলা জাস্ট কাকে বলে? এগুলা কখনো পরীক্ষায় আসে না, মানে জাস্ট চ্যাপ্টারটার স্টার্টিংটা কিরকম বা আমরা ফেজরে কেন যাচ্ছি এটাই আপনাদেরকে বলছি। এমন না পরীক্ষা আমি লিখতে দিব হোয়াট ইজ ফেজর, এই ধরনের কোশ্চেন কোনোদিনই ইঞ্জিনিয়ারিং এ আসবে না আপনার জন্য। ঠিক আছে, তো আমি যদি কোনো একটা সাইনোসয়েডাল ওয়েভ কখনো খেয়াল করি, এই যে আমাদের সাইনোসয়েডাল ওয়েভটা থাকে, এগুলো আপনারা ছোটবেলায় ইন্টারেও অলরেডি দেখছেন। আর আমার একটা লেকচার, একদম প্রথম দিককার লেকচার ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওখানেও এই জিনিসটা রিপ্রেজেন্ট করা ছিল। আমি যদি কোনো একটা সাইনোসয়েডাল ওয়েভকে দেখি, তাহলে দেখা যাবে যে একে এই পাশে আমি যদি একটা রোটেটিং রেডিয়াস ভেক্টর নেই, এটাকে বলা হয়, এরা যেহেতু এই 0-কে ধরে, মানে এই ভেক্টরটাকে যদি আমি ম্যাগনিটিউডটা সেম রাখি, একে যদি ঘুরাই, আলটিমেটলি এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, সার্কেলের রেডিয়াস রিপ্রেজেন্ট করে। সো দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় রোটেটিং রেডিয়াস ভেক্টর। এই রোটেটিং রেডিয়াস ভেক্টরের প্রত্যেকটা পজিশন, একে যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাতে থাকি, তাহলে দেখা যাবে এই ভেক্টরের প্রজেকশনটা যদি আমি এই সাইনোসয়েডাল ওয়েভের উপরে ফালাই একে ঘুরাতে ঘুরাতে, তাহলে দেখা যাবে এই প্রজেকশন দিয়ে এই সাইনোসয়েডাল ওয়েভের এই ভেক্টরটা যেমন ঘুরতে থাকে, এর এই ম্যাগনিটিউডটা আর এর এই অ্যাঙ্গেল যত ডিগ্রি সে উৎপন্ন করতেছে, এই প্রজেকশন গুলা বেসিক্যালি সাইনোসয়েডাল ওয়েভের যে পজিশন গুলা সেগুলা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই রোটেটিং ফেজর দিয়ে, অর্থাৎ এই ভেক্টরটা দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু একটা সাইন ওয়েভের প্রত্যেকটা জায়গার পজিশন এবং তার মানকে ডিনোট করা যায়। এই ছবিটা যদি দেখেন, তাহলে দেখেন এই ছবিতে খুব স্পষ্ট ভাবে দেখা যায় যে এই রোটেটিং ভেক্টরটাকে কিন্তু আমি জাস্ট ঘুরাচ্ছি, এই দিকে যখন সে ছিল তখন সে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিটা যদি আপনি এখানে প্রজেকশন পালান, তাহলে সেই পয়েন্টটা ডিনোট করে। একে যদি আপনি একটু ঘোরান কাউন্টার ক্লকওয়াইজে, তাহলে এই জায়গায় সে যেই কোণ উৎপন্ন করে এবং এটার যদি লম্ব অভিক্ষেপ এই জায়গার উপরে আপনি ফালান বা প্রজেকশনটা ফেলান, তাহলে দেখবেন এই যেই অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি 30 ডিগ্রি রিপ্রেজেন্ট করে সাইনোসয়েডাল ওয়েভের। আবার একে ঘুরায় যদি আপনি এই পজিশনে এনে এর প্রজেকশন এটার উপরে ফালান,
তাহলে দেখবেন এই যেই অ্যাঙ্গেলটা এটা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভের 60 ডিগ্রি রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই ভেক্টরটা এই জায়গায় যেই কোণটা উৎপন্ন করতেছে এই সাইনোসয়েডাল ওয়েভটাও কিন্তু অ্যাকচুয়ালি তার নিচে সেই অ্যাঙ্গেলটাই রিপ্রেজেন্ট করতেছে যে সে কত ডিগ্রি, আর এইকে সে যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে ওই ম্যাগনিটিউডটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে শো করতেছি। তো এইভাবেই অ্যাকচুয়ালি একটা রোটেটিং ফেজর দিয়ে অর্থাৎ ভেক্টর দিয়ে একটা কমপ্লিট সাইনোসয়েডাল ওয়েভের ফেজ বা পজিশনকে ডিনোট করা যায়। কিন্তু একটা কথা আছে, এখানে তো এটা ক্লকওয়াইজও যেতে পারতো, কাউন্টার ক্লকওয়াইজও যেতে পারতো। দেখা যাচ্ছে যে যত এটা নিচের দিকে নেমে যাচ্ছে তত কিন্তু সাইনোসয়েডাল ওয়েভের নেগেটিভ দিক শো করতেছে যদি আমরা খেয়াল করি। তো অবশ্যই পজিটিভ বা নেগেটিভ দিক বুঝানোর একটা ব্যাপার থাকতে হবে। তো এই ক্ষেত্রে যেই কন্ডিশনটা সেটা হচ্ছে যে আমার এই ক্ষেত্রে দুইটা ভাগে কাজ করতে হবে। একটা হচ্ছে আমি যদি কখনো একজনের সাপেক্ষে আরেকজনকে ল্যাগ বা লিড বুঝাতে চাই তাহলে কি করব, আমি যদি কখনো লিড বুঝাতে চাই তখন আমি তাকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকবো। আর আমি যদি কখনো ল্যাগ বুঝাতে চাই, আমার তো সবসময় লিড হবে না, আমি যদি কখনো ল্যাগ বুঝাতে চাই তাহলে অবশ্যই আমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকতে হবে। এটা হচ্ছে গিয়ে কন্ডিশন। আমি যখন একজনের সাপেক্ষে আরেকটা ভেক্টরকে কখনো লিডিং অ্যাঙ্গেলে বোঝাবো তখন অবশ্যই আমাকে কাউন্টার ক্লকওয়াইজ তাকে দেখাতে হবে, আর যখন তাকে ল্যাগে বুঝাবো তখন আমার অবশ্যই তাকে ক্লকওয়াইজে দেখাতে হবে। এই কথাটাই এখানে লেখা হয়েছে। এখন এক্সাম্পল না দিলে এই কথাটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না। সাপোজ ধরেন আমি একটা ভেক্টর আপনাকে দিলাম, একটা ওয়েভ আপনাকে দিলাম v is equal to bm sin omega t, আর আরেকটা ওয়েভ আপনাকে দিলাম i is equal to im sin omega t minus 30 ডিগ্রি। যদি আমরা এটাকে আগের মতো যদি সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, জিনিসটাকে রিপ্রেজেন্ট করব যে এইভাবে সাইন ওয়েভটাকে ফার্স্ট এঁকে নিলাম যেটা সাইন ওমেগা টি তাকে, এবং তার রেফারেন্সে মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি ল্যাগ হওয়া মানে সে পরে শুরু হওয়া আর লিড হওয়া মানে সে আগে শুরু হওয়া। এটা যদি প্লাস 30 থাকতো তাহলে আমরা তাকে সিম্পলি আগে থেকে শুরু করে দিতাম, আর এটা যেহেতু মাইনাস 30 তাই আমরা একে 30 ডিগ্রি পরে থেকে শুরু করছি। এটা আমরা সিম্পলি আগে যেই কাজটা করতাম, কিন্তু বারবার এইভাবে সাইনোসয়েডাল ওয়েভ ড্র করা আর এইভাবে ইকুয়েশনে রিপ্রেজেন্ট করাটা অনেক ডিফিকাল্ট। তো দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা এদেরকে এখন সিম্পলি লাইন্স অর্থাৎ ভেক্টর লাইন্স দিয়ে রিপ্রেজেন্ট করব। তো ভেক্টর লাইন্স দিয়ে রিপ্রেজেন্ট করার অর্থ হচ্ছে যেহেতু এটা সাইন ওমেগা টি মানে হচ্ছে কি 0 ডিগ্রি, তো এটাকে আমি এই রেফারেন্সিং যে 0 ডিগ্রিটা এটাকে আঁকলাম হচ্ছে কি আমরা vm। এই vmটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এটা লেন্থটা, আর এই ডিগ্রিটা হচ্ছে এই 0 আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি। আর এ যেহেতু ল্যাগিং আছে 30 ডিগ্রি, আমরা কি বলছি ল্যাগিং হলে ক্লকওয়াইজ আঁকবো, আর যদি আমি লিডিং আঁকতে চাই তাহলে কাউন্টার ক্লকওয়াইজ আঁকবো। তাহলে কি করলাম, আমি একটা ভেক্টরকে এই vm অর্থাৎ im কে আমি vm এর সাপেক্ষে কি করলাম 30 ডিগ্রিতে ল্যাগিং আঁকলাম। আলটিমেটলি আপনি যদি এই জায়গাটা দেখেন vm im কে লিড করতেছে তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি এর সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, আর im vm কে ল্যাগ করতেছে সে কিন্তু বেসিক্যালি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। অর্থাৎ কেউ কারো থেকে লিড হলে সে অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশনেই থাকে, আর কেউ যদি কারো থেকে ল্যাগ হয় তাহলে সে অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে। মানে যে লিড করে সে সবসময় কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে, আর যে ল্যাগ করে সে সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে। এখন আপনারা বলতে পারেন মিস আপনি vm কে অলওয়েজ রেফারেন্সে এইভাবে না ধরে যদি অন্যভাবে ধরেন তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এইখানে আপনি যদি im কে ড্র করতেন আগে যে im ইজ ইকুয়াল টু হচ্ছে এই জায়গায়, তাহলে আপনি vm কে জাস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে im এর উপরে আঁকতে হতো, কারণ vm im কে যেহেতু লিড করতেছে। সো এইটা আঁকলে যেমন একই কথা যে এটা দেখলে বোঝা যাচ্ছে যে আমার কে কাকে লিড ল্যাগ করতেছে, এটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কে কাকে লিড ল্যাগ করতেছে। তো এই ক্ষেত্রে যেইভাবে ফেজর ডায়াগ্রাম ড্র করি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। এবার আমরা যেই আর এল আর সি সার্কিট গুলো এতদিন শিখে আসছি ওগুলার ক্ষেত্রে আমরা কি করতাম যে এইভাবে ওয়েভ দিয়ে ড্র করতাম, এই ভি আর এই আই একজন একজনের সাথে ইন ফেজ। এখন আর এইগুলা ড্র করবো না, এখন দেখবেন কোনো ধরনের সাইনোসয়েডাল ওয়েভ আর দেখবেন না, এখন সবকিছু আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমি আইটা এঁকে নিব এবং আই এর সাথে আমার এই ভি আর এর যে ড্রপটা, এই ভি আর এর ড্রপটা ইন ফেজে হওয়ার কথা। এই যে ইন ফেজ মানে তাদের কোনো থিটা নাই, তো ইন ফেজ অর্থাৎ তারা দুইজনই 0, তো তারা একই দিকে থাকবে। তাদের মান ডিফারেন্ট হতে পারে, বড় ছোট হতে পারে লেন্থে, কিন্তু তারা একই ডিরেকশনে থাকবে, একই অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ তারা 0 ডিগ্রি রিপ্রেজেন্ট করতেছে। তো আমি যদি এখন ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আঁকি, আপনাদের যদি ইন্ডাকটিভ সার্কিটটা মনে থাকে, আমরা এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন দেখাতাম যে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি লিড করতেছে, এইরকম একটা রিলেশন দেখাতাম, বা কারেন্টটাকে পরে আঁকতাম, ভোল্টেজটাকে এঁকে কারেন্টটাকে 90 ডিগ্রি পরে ড্র করতাম।
ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। বাট এখন আমরা কি করব, জাস্ট কারেন্টটাকে ধরে এই ভিএলটাকে এর সাথে 90 ডিগ্রি লিডে অঙ্কন করব। যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে কারেন্টটা ভোল্টেজকে 90 ডিগ্রি ল্যাগ করতেছে। আলটিমেটলি ছবিতে কিন্তু আমরা কারেন্টটাকে এরকম 90 ডিগ্রি ল্যাগিং এ ড্র করতাম। তো এটা গেল ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। আর যদি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের সাথে ড্র করি তাহলে ভিসি কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগ করবে, অর্থাৎ 90 ডিগ্রিতে জাস্ট একে ল্যাগিং আঁকতে হবে। এখন আমরা যা কিছু রিপ্রেজেন্ট করব সবকিছু এইভাবে লিড আর ল্যাগ দিয়ে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা আর সাইনুসয়েডাল ওয়েভ বা সাইন ইকুয়েশন দিয়ে কিছু রিপ্রেজেন্ট করব না। এখন কথা হচ্ছে সাইন ইকুয়েশন দিয়ে যদি রিপ্রেজেন্ট না করি, অবশ্যই এটাকে প্রকাশ করার জন্য আমার অন্য কোনো পদ্ধতি লাগবে। তো এখন সাইনুসয়েডাল ওয়েভস দিয়ে যদি রিপ্রেজেন্ট না করি, আমরা যা দিয়ে এখন এই ভেক্টর গুলোকে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে যাওয়ার আগে এই ম্যাথটা একটু আমরা দেখে যাই। এই ম্যাথে কি বলা হয়েছে, ম্যাথে বলা হয়েছে আ 60 সাইকেল কারেন্ট অফ 15 অ্যাম্পিয়ার, তার মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কারেন্ট ওয়েভ বলা হয়েছে, এটা একটা কারেন্ট ওয়েভ যেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার, ফ্লোস ইন আ সার্কিট অফ 5 ওহম, অর্থাৎ রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে এত হেনরি, 10 ডিভাইডেড বাই 377 হেনরি, অর্থাৎ যেহেতু হেনরিতে দেওয়া আছে তার মানে ইন্ডাক্টর দেওয়া আছে, আর যেহেতু ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে ফ্যারাডে। ড্র ভেক্টর ডায়াগ্রাম, আপনাকে কিন্তু ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে বলছে, এন্ড ক্যালকুলেট অ্যাপ্লাইড ভোল্টেজ এন্ড ফেজ অ্যাঙ্গেল বিটুইন ইট এন্ড কারেন্ট। আচ্ছা, বলা হয়েছে যে কারেন্ট এর পরিমাণ দেওয়া আছে আর আরএলসি এর ভ্যালু দেওয়া আছে, আপনাকে অ্যাপ্লাইড কি পরিমাণ ভোল্টেজ দেওয়া হয়েছে সেটা বের করতে বলা হয়েছে, এবং এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কতটুকু সেটা বের করতে বলা হয়েছে। তো এটা যদি দেখি কি কি দেওয়া আছে, আগে গিভেন গুলাকে পাশে লিখে নেই। সো ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 হার্টজ, আই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার, এটার কোনো অ্যাঙ্গেল যেহেতু দেওয়া নাই সো 0, আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 ওহম, এল এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে। তো আই যেহেতু দেওয়া আছে, ভি বের করার জন্য আমার অবশ্যই আই জেড যদি হয় সূত্র তাহলে জেড বের করতে হবে, আর জেড যখনই বের করতে হয় তখন আমার আর এক্সএল আর এক্সসি এই তিনটা ভ্যালুর দরকার হয়। এক্সএল এর ভ্যালু কিভাবে বের করি, এক্সএল এর ভ্যালু হচ্ছে 2 পাই এফ এল, এফ এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু এখানে বসালেই জাস্ট সিম্পলি আমার চলে আসবে 10 ওহম। এক্স এর ভ্যালু কিভাবে বের করি, 1 ডিভাইডেড বাই 2 পাই এফসি যদি আমরা করি তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুও বের করা সম্ভব, যেটা হচ্ছে দেখা যায় হচ্ছে 15 ওহম। তাহলে এখন এক্সএল আর এক্সসি আর আর যদি চলে আসে তাহলে অ্যাকচুয়ালি আমার জেড এর ভ্যালু বের করা খুবই সহজ। জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি হোল স্কোয়ার। সো ভ্যালু গুলা বসালাম। আমরা জানি জেড এর দুইটা জিনিস থাকার কথা, একটা হচ্ছে জেড এর ম্যাগনিটিউড আর একটা হচ্ছে জেড এর অ্যাঙ্গেল। তো জেড এর অ্যাঙ্গেল বের করার সূত্র কি, ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সসি ডিভাইডেড বাই আর। তো 10 মাইনাস 15 ডিভাইডেড বাই 5 আসবে যেটা, সেটা হচ্ছে মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ দেখা যাচ্ছে যে থিটার ভ্যালু আসছে মাইনাস 45। সো জেড এর ভ্যালু যেটা পেলাম মড অফ জেড, আর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে থিটা এইটা। আচ্ছা, এখন এখান থেকে বি বের করতে যদি বলা হয় তাহলে বি কিভাবে বের করব, বি ইজ ইকুয়াল টু আই জেড। তো আই হচ্ছে গিয়ে এই ভ্যালুটা আর জেড হচ্ছে গিয়ে 7.07, তার জেড এর ভ্যালুটা লিখলাম। আলটিমেটলি এদেরকে যদি আমি গুণ করি তাহলে 15 আর 7.07 গুণ করলে হবে 106, আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এরা যখন গুণ আকারে থাকে তখন যোগ হয়, আর যখন ভাগ আকারে থাকে তখন বিয়োগ হয়। সো 0 ডিগ্রি প্লাস মাইনাস 45 ডিগ্রি আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা। তো আলটিমেটলি মাইনাস 45 ডিগ্রি আসবে, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাসে আসছে। এখন ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের মধ্যে যদি আমি ভোল্টেজ ড্রপ বের করি তাহলে আমি কিভাবে বের করব, বিআর ইজ ইকুয়াল টু আইআর, আই আর বিএল ইজ ইকুয়াল টু আই এক্সএল। আমরা জানি এক্সএল কত, এক্সএল হচ্ছে কি এক্সএল এর ভ্যালু, এক্সএল এর অ্যাঙ্গেল কিন্তু সবসময় পজিটিভ 90 ডিগ্রি আর এক্সির ভ্যালু কিন্তু সবসময় নেগেটিভ 90 ডিগ্রি। যখনই কোথাও এক্সএল বসাবেন তার অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি বসাই নিতে হবে, যখনই কোথাও এক্সি বসাবেন তার অ্যাঙ্গেল সবসময় কিন্তু পজিটিভ 90 ডিগ্রি বসাই নিতে হবে, তারপর গিয়ে বাকি কাজ। তো আলটিমেটলি বিএল এর ভ্যালু আসে এত আর বিসি এর ভ্যালু আসে এত। এখন আমরা যদি এদেরকে ভেক্টর ডায়াগ্রাম, যেহেতু আমাকে ড্র করতে বলা হয়েছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে আমার আরএলসি সার্কিট সিরিজ যেহেতু, সো আমরা আগে খুব সিম্পল একটা কাজ করি, আইটা ড্র করে নিই। আচ্ছা, আই যদি আগে ড্র করে নিই তাহলে আই ড্র করলে আমরা জানি ভি আর, এখানে দেখেন আই এর অ্যাঙ্গেল কিন্তু 0, আই এর অ্যাঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি এখানে 0, অর্থাৎ 15 অ্যাঙ্গেল 0। সো আই এর ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 15, অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 0। আমি যদি এখানে ভিআর ড্রপটা লিখি
তাহলে আমি VR কে IL এর সাথে একই দিকে ড্র করলাম, এটা হচ্ছে VR। আচ্ছা, VL কি থাকার কথা? VL কারেন্টের সাথে আমার কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে লিড করার কথা। তাহলে VL উপরে আমার 90 ডিগ্রিতে লিড করলো, আর VC আমার -90 ডিগ্রিতে ল্যাগ করলো। ব্যাপারটা তো এরকম, ব্যাপারটা পাশে এইভাবেই ড্র করা হচ্ছে। আচ্ছা, আর ও নো, এটা I, তারপরে VR, এরপরে VL, এরপরে VC। এখন যেটা দেখেন যে VL এর থেকে কিন্তু VC টা অ্যাকচুয়ালি বড়, তো আলটিমেটলি যদি রেজাল্টেন্টটা নেই তাহলে আসবে হচ্ছে এই জায়গায়, VC টা বড় VL টা ছোট, তো আলটিমেটলি যদি রেজাল্টেন্ট নেই তাহলে এই জায়গায় আসবে ব্যাপারটা। ঠিক আছে, তো যদি এখন আমি এদের থেকে রেজাল্টেন্ট ভেক্টরটা বের করতে চাই, তাহলে VR আর এখানে VL মাইনাস BC যেটা, সেটা যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে সেটাই আমার আসবে হচ্ছে কি V। এবং VR I এর অ্যাঙ্গেল দেখেন, I কিন্তু V কে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে। এই ভেক্টর ডায়াগ্রাম গুলা যেটা পরীক্ষায় একটা না একটা ভেক্টর ডায়াগ্রাম আপনাদেরকে অবশ্যই দিবে, পরীক্ষায় একটা না একটা ভেক্টর ডায়াগ্রাম আপনাকে অবশ্যই দিবে। প্রত্যেকটা ম্যাথ করার সময় একটা করে ভেক্টর ডায়াগ্রাম অবশ্যই থাকে, প্রত্যেকটা ম্যাথ করার সময় একটা করে ভেক্টর ডায়াগ্রাম আপনাকে অবশ্যই দিবে বের করার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমি যেটা বলতেছিলাম, আমরা যদি সাইনোসয়েডাল ওয়েভ হিসেবে এদেরকে রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে কি হিসেবে রিপ্রেজেন্ট করব? আমরা এখন চলে যাব কমপ্লেক্স নাম্বার। আপনাদের কমপ্লেক্স নাম্বার বললে আপনাদের মাথায় আই জে এই ইমাজিনারি টার্মস গুলো আসে। আপনারা কমপ্লেক্স নাম্বারে সবসময় জিনিসগুলোকে এক্স প্লাস আই জে এইভাবে রিপ্রেজেন্ট করেন, বা অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করেন কমপ্লেক্স নাম্বার গুলাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের দরকারটা এই এসি সার্কিটের ক্ষেত্রে কি জন্য পড়লো? আমরা জানি কমপ্লেক্স নাম্বারে যখন আমরা কোনো পয়েন্টস ড্র করি, ওই পয়েন্টসটা অ্যাকচুয়ালি এই টু ডিমেনশনালে এই দুইটা ডিস্টিংক্ট যে এক্সিস আছে তাদের সাপেক্ষে তার একটা পজিশন রিপ্রেজেন্ট করে। কমপ্লেক্স নাম্বারের একটা এক্সিসকে আমরা ধরি রিয়েল এক্সিস, যেটা এক্স এক্সিস থাকে, আর ওয়াই এক্সিসকে আমরা সবসময় ইমাজিনারি এক্সিস ধরি। ইমাজিনারি এক্সিস বলতে যেহেতু আমরা এটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করি ওয়াই এক্সিস গুলাকে, সো দ্যাটস ওয়াই এদেরকে বলি ইমাজিনারি টার্ম। তো এখানে আমি যেই জায়গায় পয়েন্ট ড্র করি না কেন, তারা সবসময় এই দুইটা এক্সিসের সাপেক্ষে তার পজিশনটাকে ডিনোট করে, এটাই বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারের কাজ। তো ভেক্টরকে যখন আমরা রিপ্রেজেন্ট করি আলটিমেটলি কাজটা কি হয়, যে কোনো ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? যে কোনো ভেক্টরকে আমরা এই এক্স আর ওয়াই এক্সিসের প্রজেকশন দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। সাপোজ ধরেন আমি এরকম, এখানে আমার এক্স এক্সিস আর এখানে আমার ওয়াই এক্সিস, আমি এখানে এই রেডিয়াস ভেক্টর বলতে তারা তো যে কোনো একটা জিরো এক্সিস কে ধরেই এর মধ্যে দিয়ে ঘুরতে থাকবে, এর পজিশন যে কোনো দিকে হইতে পারে। তো আমি যদি কোন একটা ভেক্টরকে এরকম ভাবে আপনাকে ড্র করি, আপনি এই ভেক্টরের মানটা কিভাবে বের করেন? যে এক্স এক্সিস এর উপরে তার প্রজেকশন কতটুকু, ওয়াই এক্সিস এর উপরে তার প্রজেকশন কতটুকু, এই প্রজেকশন থেকে আমরা এই এক্স আর ওয়াই এক্সিস এর প্রজেকশন থেকে আমরা এই ভেক্টরটার মান এবং তার এই যে দিক বা অ্যাঙ্গেলটা বের করতে পারি। অ্যাঙ্গেলটা বের করতে পারলে অ্যাকচুয়ালি তার দিকটা বের করতে পারবো। আচ্ছা, এমনি তার মান থেকেও বের করা যাবে। যদি এখানে মাইনাস এক্স এর ভ্যালু হইতো তার মানে সে এই পাশে শো করতো, যদি মাইনাস এক্স এ মাইনাস ওয়াই এর ভ্যালু হইতো তাহলে সে এই পাশে শো করতো। এইভাবে এই এক্স আর ওয়াই এর প্রজেকশন দিয়ে তার মান এবং দিকগুলা এই ভেক্টরে রিপ্রেজেন্ট করা যায়। যেখানে এটা যদি কোনো এ ভেক্টর হয় তাহলে তার মান যদি আমি বের করতে চাই তাহলে সিম্পলি এক্স এক্সিস এর উপরে তার প্রজেকশন, ওয়াই এক্সিস এর উপরে তার প্রজেকশন, এটা যদি আমি নেই তাহলে √x² প্লাস y² দিয়ে আমি তার ভ্যালুটা বের করতে পারি, আর তার অ্যাঙ্গেলটা বের করবো tan ইনভার্স x এ ডিভাইডেড বাই y এ দিয়ে। এইভাবে একটা ভেক্টরের মান এবং দিক x এর প্রজেকশন আর y এর প্রজেকশন দিয়ে বের করা যায়। এখন কথা হচ্ছে এই যে আমরা ভেক্টরটা বের করার সময় x এর প্রজেকশন আর y এর প্রজেকশন নিচ্ছি, আমি কিভাবে বুঝবো যে আমার y এর প্রজেকশন কোনটা আর x এর প্রজেকশন কোনটা? বেসিকলি যদি খেয়াল করি ওয়াই এক্সিস কিন্তু এক্স এক্সিস থেকে সবসময় 90 ডিগ্রি ডিফারেন্সে থাকে। তো আমার এমন একজন অপারেটরকে এমপ্লয় করতে হবে যে সবসময় এই 90 ডিগ্রি শিফটটা রিপ্রেজেন্ট করতে পারে। আর এই 90 ডিগ্রি শিফটটা রিপ্রেজেন্ট করার সময় অর্থাৎ এই ভেক্টরের কোনো ধরনের মানের পরিবর্তন না করে যে 90 ডিগ্রি শিফট আমাকে রিপ্রেজেন্ট করতে পারবে এমন একটা জিনিস আমাকে এই জায়গায় এমপ্লয় করতে হবে, সেটাকেই আমরা বলি অপারেটর জে।
অপারেটর যে কি আমরা যেমন যোগ চিহ্ন ইউজ করি, বিয়োগ চিহ্ন ইউজ করি, রুট ইউজ করি, গুণ ইউজ করি, এগুলা যেমন এক একটা অপারেশন করে, এই জন্য এদেরকে বলা হয় অপারেটরস, ডিউ টু দ্যাট দে ডু সাম অপারেশনস। তো দ্যাটস ওয়াই এই যে যেটা আছে তারও একটা অপারেশন আছে। তার অপারেশন বা তার কাজটা কি, যখনই কোনো ভেক্টরের সাথে এই যে অপারেটরকে অ্যাড করা হয় তখন বোঝায় যে ওই ভেক্টরটা 90 ডিগ্রি শিফটেড অবস্থায় আছে। যখনই কোনো ভেক্টরের সাথে এই যেটাকে অ্যাড করা হয় তার অর্থ হচ্ছে সেই ভেক্টরটা 90 ডিগ্রি শিফটেড ভ্যালুটা এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করতেছে এই যে অপারেটর। তাহলে বেসিকলি যে অপারেটরের কাজটা কি, যে অপারেটরের কাজটা হচ্ছে, সাপোজ আমি এই উপরের ভেক্টরটা নিয়ে এখন কাজ করতেছি, আমার সিম্পলি যদি আমার ভেক্টরটা হয় হচ্ছে গিয়ে এ, তাহলে আমি যখন জে এ করব তখন ভেক্টরটা কি করা উচিত, 90 ডিগ্রি শিফট করে যাওয়া উচিত। যতবার জে গুণ করব ততবার ভেক্টর 90 ডিগ্রি শিফটেড পজিশনে চলে যাবে। অর্থাৎ আমি যদি জে এ করি তার মানে 90 ডিগ্রি শিফটেড পজিশন মানে কোন পজিশনটা শো করতেছে, এই ওয়াই এর উপরে যেই পজিশনটা এখন ভেক্টরের সেটা শো করতেছে, অর্থাৎ জে এ হচ্ছে আমার এই পজিশন। আমি যদি এটার সাথে আরেকটা জে গুণ করে দিই অর্থাৎ সে আরো 90 ডিগ্রি শিফট হয়ে যাওয়ার কথা, অর্থাৎ জে স্কোয়ার এ শো করতেছে এখন এই পজিশনটা। আমি যদি এটার সাথে আরেকটা জে গুণ করে দেই সে আরো 90 ডিগ্রি শিফট হয়ে যাওয়ার কথা, অর্থাৎ জে কিউব রিপ্রেজেন্ট করতেছে এই মাইনাস ওয়াই এর পজিশনটা। আমি যদি এটার সাথে আরো একটা জে গুণ করি তাহলে সে আবার চলে যাবে জে টু দি পাওয়ার 4, অর্থাৎ এই পজিশনটা। আরো একটা জে যদি আমি আপনাকে গুণ করে দেই জে টু দি পাওয়ার 5 চলে যাবে আবার 90 ডিগ্রি পজিশনে। অর্থাৎ কোনো একটা ভেক্টরের সাথে যে গুণ করতে থাকার অর্থ হচ্ছে সে প্রত্যেকবারে 90 ডিগ্রি করে শিফট করে যাচ্ছে। আর আমরা জানি যে আমাদের অ্যাকচুয়ালি এই ইমাজিনারি ভ্যালু জে এর ভ্যালু হচ্ছে √(-1). তো এই ক্ষেত্রে যদি আমরা জে স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে -1, যদি জে কিউব করি তাহলে আসে হচ্ছে -জে, যদি জে টু দি পাওয়ার 4 করি তাহলে আসে হচ্ছে গিয়ে 1। তো আলটিমেটলি আমি যদি কোনো ভেক্টরকে এ লিখি তার পাশে যদি জে এ লিখি এটা জে এ সিম্পলি, বাট আমি যদি জে স্কোয়ার এ লিখি সে কিন্তু একটা রিয়েল ভ্যালু হয়ে যায়, অর্থাৎ -a রিপ্রেজেন্ট করে। আবার যদি আমি জে কিউব লিখি সে রিপ্রেজেন্ট করে -ja, আর যদি জে টু দি পাওয়ার 4 লিখি সে অ্যাকচুয়ালি হয়ে যায় হচ্ছে সিম্পলি ভেক্টর এ, অর্থাৎ রিয়েল এক্সিসে চলে যায়। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে অপারেটরটা নিয়ে এসি সার্কিটের ক্ষেত্রে কাজ করব, আপনারা কমপ্লেক্স অ্যালজেব্রাও কিন্তু জে কে এইভাবেই রিপ্রেজেন্ট করতেন, তাই না? এই উপরের জায়গাটাকে জে, নিচের জায়গাটাকে -জে, এই পাশে রিয়েল এক্সিস, এই পাশে রিয়েল এক্সিস, আর উপরের দুই পাশে ইমাজিনারি এক্সিস। এখন কথা হচ্ছে যে আমি যে এসি সার্কিটের ক্ষেত্রে একে কাজে লাগাবো, ফেজর গুলা বা ভেক্টর গুলাকে রিপ্রেজেন্ট করব বাই ইউজিং অপারেটর জে, এগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা এই জায়গাটা থেকে নেক্সট কালকের ক্লাস থেকে দেখি। অলরেডি 53 বাজে, আপনাদের রোল কল করতে সময় লাগে আর পরবর্তীতে আপনাদের ক্লাস থাকে। তো আমরা রোল কল করি। আর এই যেই ডকুমেন্টটা এটা আমি আজকে দিচ্ছি না, কালকে আমার লেকচার শেষ হোক, কারণ বেসিক্যালি তো কালকে আপনাদের সিটি পরীক্ষা আছে, আজকে তো আপনারা এটা দেখবেনও না। তো এটা এই ফেজর রিপ্রেজেন্টেশন উইথ অপারেটর যে থেকে আমরা কালকে শুরু করি। আপনারা তো আজকে সিটির পড়াই পড়বেন। আপনাদের যেই সব ফ্রেন্ডরা চলে গেছে ওদেরকে জয়েন করতে বলেন, অ্যাটলিস্ট রোল কলটা দিয়ে যান। ক্লাস তো করে না, রোল কলটা অ্যাটলিস্ট দিয়ে যাক যাতে আপনারা ডিসকলিজিয়েট না হন। আপনাদের কিন্তু নেক্সট উইকে কলেজিয়েট, ডিসকলিজিয়েট, নন কলেজিয়েট এগুলো হিসাব হওয়া শুরু করবে, ঠিক আছে? সো যারা ডিসকলিজিয়েট তারা মেবি পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবেন না, আর যারা নন কলেজিয়েট তারা মনে হয় পার সাবজেক্টের এগেনস্টে মনে হয় 1500 টাকা করে পে করতে হয়। ওটা পে করে তারপরে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। জিনিসগুলো খুবই মানে এমআইএসটি তে খুবই আর কি, আপনি যথেষ্ট প্যারায় থাকবেন এটা নিয়ে। এমআইএসটি তে এসে আপনাকে টাকা পয়সা পে করতে হবে, অনেক ঝামেলার ব্যাপার। আর অ্যাটেন্ডেন্স নিয়ে এমআইএসটির আসলে খুব বেশি কনসার্ন। ওকে, এবার অনলাইনের জন্য কি কোনো কনসিডার করা হবে নাকি এবার আগের আগের মতোই? এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু কনসিডার করার কথা বলা হয়নি। আমি আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারের এসিসি, তো আমাকে এখন পর্যন্ত কনসিডার করার মতো কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। নেক্সট উইকে আমাদেরকে কলেজিয়েট, নন কলেজিয়েটের লিস্ট বানায় জমা দিতে বলছে, এরপর ওদের সাথে আসলে কি করা হবে ওটা এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি।
ডিসকলিজিয়েট হয়ে গেলে সমস্যা, ডিসকলিজিয়েট হয়ে গেলে পরীক্ষা অ্যাপিয়ার করতে দেওয়া হয় না সাধারণত, যদি না আপনার কাছে কোনো ভালো কজ থাকে যে আপনি এতটাই বেশি। পার্সেন্টেজটা কত জি, কত পার্সেন্টের নিচে ডিসকোলজি 75 এখন পর্যন্ত। এখন আপনাদের জন্য কোনো নতুন রুলস লস করছে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, রেসপন্ড টু ইউর রোল কল প্লিজ। 2018 5, Miss present. 2018 12, 2018 12 absent, 2019 86, Present, ma'am. 29, Yes, ma'am. 2020 29, I'm present. 2021 2, 2021 2। আচ্ছা, আপনার তো আসে না। রোল 4, Yes, ma'am. রোল 6, রোল 6 absent, রোল 8, 8 present. রোল 10, Present, ma'am. 12, Present, ma'am. 14, roll 14 absent, roll 16, Yes, ma'am. roll 18, Madam, roll 14 present. roll 18, roll 18 absent, roll 20, Present, miss. 24, Yes, miss. 26, Present, ma'am. 28, roll 28, Present, ma'am. roll 30, Present, ma'am. 32,